মকবুল অ্যারোগেন্ট হয়ে কথাগুলো সবার উদ্দেশ্যে বলল। তারপর আবার ফোনে বলতে লাগলো, ভাইজান, আমি তো শুধু এই অ্যান্টিক শপে আমার দুটো জিনিস বিক্রি করতে এসেছিলাম। আমি কি করে জানবো এখানকার লোকজনেরা ঠক জোচ্চোর? এরা আমাকে ঠকিয়ে আমার জিনিসগুলো নিয়ে নিচ্ছে। ভাইজান, তুমি আমাকে বাঁচাও। মকবুল সত্যিটাকে গোপন করে মিথ্যের উপর মিথ্যে চড়িয়ে সুলতানের কান গরম করে দিল। সুলতানের কাছে মিথ্যে কথা বলে নিজেকে ভিকটিম প্রতিপন্ন করল। কি বলছিস তুই? দাঁড়া তুই আমার জন্য, ওখানেই ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। আমিও দেখি কার ঘাড়ে কটা মাথা যে আমার ছোট ভাইকে ঠকায়, মজা বার করে দেব। দাঁড়া, আসছি। সুলতান ভাই এতই রেগে কথাগুলো বলছিল যে ওর কণ্ঠস্বর ফোনের ওপাশ থেকে এলেও সবার কান অবধি পৌঁছে গেল। যদিও মকবুল প্রকৃতপক্ষে সুলতান ভাইয়ের মায়ের পেটের ভাই না, তাহলেও ও সুলতানের কাজিন ভাই। সুলতানি ওর ভাইকে বলেছিল কলকাতায় এসে ওদের ফ্যামিলির এই দুটো অ্যান্টিকের জিনিস বেচে দিতে, যাতে সেই টাকায় মকবুল নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে, নতুন করে জীবন স্টার্ট করতে পারে। সুলতানের কথা শুনেই মকবুল মিত্রদের এই এম্পোরিয়ামে এসেছিল। তাই মকবুলের এই অপমান সুলতান কিছুতেই সহ্য করবে না। নিজের অ্যাড্রেস ডিটেলস বলে দিয়ে মকবুল ফোন কেটে মোবাইল পকেটে ঢোকালো। তারপর বুকের কাছে দুটো হাত জড়ো করে ঠান্ডা মাথায় শালিনীর দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি আমাকে চুপচাপ বাকি টাকাটা দিয়ে দিন। আমার ভাই যদি এসে শোনে আপনি আমাকে ঠকাচ্ছেন, তাহলে আপনার আর আপনার এই ব্যবসার আজই শেষ দিন হবে। শালিনী মিত্র রাগে গড়গড় করতে করতে মকবুলের থেকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ওর মুখে আর কোনো কথা নেই। পরিস্থিতির চাপে থম মেরে গেলেও শালিনী মিত্র রাগে ফুঁসতে লাগলো। শালিনী, তুমি ওকে টাকাটা দিয়ে দাও, তা নইলে সর্বনাশ হয়ে যাবে। শালিনী ম্যাডাম, আপনি আপনার দোকান বাঁচাতে চান নাকি এখানে বেঘরে মরতে চান? কেন আপনি সময় নষ্ট করছেন? এক্ষুনি ছেলেটাকে টাকা দিয়ে বিদায় করুন। আরে এসবের জন্য এই লোকটা দায়ী, এই যে নীল। তোমাকে ভাই কে বলেছিল ওর জামার কলার ধরতে? তুমি কেন ওর গায়ে হাত তুললে? তোমার জন্য আমাদের ব্যবসা দফা রফা হয়ে যাবে। such a useless person। শিগগির ওর কাছে ক্ষমা চাও নীল, তোমার জন্য আমরা বিপদে কেন পড়বো? একটা ফোনে ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল। সবাই এখন পাল্টি খেয়ে সাধু হয়ে গিয়েছে, আর যত দোষ সব নীলের ঘাড়ে। এতক্ষণ যারা ছেলেটির বিরুদ্ধে নানান রকম কটূক্তি করছিল, তারাই এখন নীলকে খারাপ ভাবে অপমান করতে শুরু করলো। নিজেরা ভয় পেয়ে পালাতে না পেরে শালিনীকে ভয় দেখাতে শুরু করলো। প্রত্যেকের আরো মনে পড়ে গেল যে নীল যদি এই ব্রেসলেটটার ব্যাপারে এত বিশদ ব্যাখ্যা না দিত, তাহলে হয়তো এত কিছু ঘটতই না। যে এক্সপ্লেনেশন শুনে ওরা সকলে একটু আগে হাততালি দিয়েছিল, এখন সেই সব ইনফরমেশনকে যত নষ্টের মূল ভেবে নীলকে দোষারোপ শুরু করলো। শালিনী মিত্রর পক্ষ থেকে টাকাটা দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে ব্যবসা করতে নারাজ শালিনী। ও লোক ঠকানো একেবারেই পছন্দ করে না। আর বিশেষ করে এখন যখন এই ছেলেটা গুন্ডাদের ডেকে নিয়ে আসছে, তখন শালিনী নীরব হয়ে রইল, একটা কথাও বলল না। এর 10 মিনিটের মধ্যেই মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির এম্পোরিয়ামের সামনে 2-3টে গাড়ি থামার শব্দ হলো। আর তারপরই কিছু গুন্ডা মতন লোক দোকানে ঢুকে পড়ল। সুলতান, আক্তার এবং সঙ্গে একদল গুন্ডা, প্রত্যেকের বিশাল চেহারা, হিংস্র এক্সপ্রেশন দেখে এম্পোরিয়ামে উপস্থিত সকলেই থরহরিকম্প। ওই, কার ঘাড়ে কটা মাথা দেখি একবার? কার এত সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয়? ভেতরে ঢুকেই নিজের কাজিনের দিকে তাকিয়ে সুলতান চিৎকার করে উঠল, ভাইজান, তুমি এসে গেছো? মকবুল সুলতানকে রেখে সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে গেল আর ভিড়ের দিকে আঙুল তুলে বলল, দেখো না ভাইজান, এরা আমার থেকে জোর করে জিনিসগুলো কম দামে নিয়ে নিতে চাইছে। আমি বারণ করায় বলছে পুলিশে দেবে, আমাকে এখান থেকে কিছুতেই বেরোতে দিচ্ছে না। কাঁদো কাঁদো গলায় মিথ্যে বলল মকবুল। আচ্ছা, তাই নাকি? এখানকার মালিককে নামটা শুধু বল একবার। কড়া ভাষায় সুলতান চিৎকার করে বলল। ওর গলার জোর শুনে শালিনীর বুক কেঁপে উঠল, চেহারা ক্রমশ হয়ে উঠল বিবর্ণ। তবুও মনে জোর এনে ও সুলতানের দিকে 2 পা এগিয়ে গেল। শালিনী এগোতেই নীল ওর কাঁধে হাত রেখে ওকে থামালো। ইঙ্গিত বুঝে শালিনীও দাঁড়িয়ে পড়ল। এবার নীল একাই এগিয়ে গেল সুলতানের দিকে। ভাইজান, এই লোকটা নয়, ওই ম্যাডাম এখানকার মালিক। ওই ম্যাডামই আমাকে পুলিশে দিতে চায়। মকবুলের এই কথা শুনে সুলতান মুখ তুলে তাকালো। আক্তার? আওয়াজটা শুনেই থমকে দাঁড়ালো সুলতান ওরফে আক্তার। মকবুলের কথা ওর কান অবধি পৌঁছালোই না, কারণ সুলতানের নজরে ততক্ষণে ওর গডফাদার নীল এসে হাজির হয়েছে। নীলকে একেবারে সামনে দেখে সুলতানের গলা শুকিয়ে গেল। ও ব্ল্যাঙ্ক হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। বাহ সুলতান ভাই, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কলকাতা শহরের নামি গুন্ডা তুমি, কি বলো? পুরো দলবল নিয়ে এসে এম্পোরিয়ামে হাজির হয়ে গেলে?
তোমার প্রশংসা না করে পারছি না। কঠোর হাসি হেসে নীল সুলতানের উদ্দেশ্যে কথাগুলো বলল। নীলের কথাগুলো শুনে ওর সাহস দেখে উপস্থিত স্বপনার্সরা প্রত্যেকেই হতভম্ব হয়ে গেল। নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো, লোকটা সাহস দেখো একবার, আমরা কিন্তু এসবের মধ্যে নেই সুলতান ভাই। আরে এই মাথা মোটা গর্দবটা কি জানে ও কার সাথে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে? আদ্রিতা এই দৃশ্য ওর বাড়িতে ঠাকুমার জন্মদিনে দেখেছিল, তাই ও জানতো যে আক্তার আর সুলতান একই লোক। কিন্তু আজকে ওর ভাইয়ের গায়ে হাত তুলেছে নীল, যদি রাগের মাথায় কিছু করে বসে। তাই ও ছুটে গিয়ে নীলকে বলল, নীল তুমি শিগগির ওর কাছে ক্ষমা চাও, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তুমি কেন অযথা নিজে বিপদ ডেকে আনছো? যদিও প্রিয়াঙ্কা রিল্যাক্স ছিল, ওর কোন রকম ভয় ডর নেই, ও জানে কি হতে চলেছে। ওদিকে মকবুল অ্যারোগেন্ট হয়ে বলল, এই হিরো, তুমি টাকা দিয়ে আমার জিনিস কিনেছো মানে মাথা কিনে নাওনি, এত রেলা কিসের? এক সেকেন্ডেই না। মকবুলের কথা শেষ হলো না, তার আগেই সুলতান ভাই ওর গালে একটা ঠাটিয়ে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে মকবুল যেন নিজের সম্বিত হারালো। মুহূর্তের জন্য চুপ করে তারপর কাঁদো কাঁদো গলায় বলল, ভাইজান তুমি আমাকে কেন মারলে? আমি কি করলাম? মকবুল শক্ত হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। এই ছোকরা, তুই চুপ কর, তুই আমার ভাই হতেই পারিস না, শালা বেঈমান। সুলতান ভাই মকবুলের উদ্দেশ্যে বলল, দাঁড়া না, তোর ব্যবস্থা আমি পরে করছি। এই বলে সুলতান ভাই দীর্ঘশ্বাস নিয়ে নীলের কাছে ছুটে গেল। গডফাদার। সুলতান একেবারে নীলের সামনে হাত জোড় করে ঝুঁকে পড়ল। সুলতানের মতো এত নামি দামি গুন্ডার মুখে গডফাদার শব্দটা শুনে স্বভাবতই প্রত্যেকেই অবাক হয়ে গেল। প্রত্যেকের চেহারা দেখে বোঝা গেল যে সবাই কি পরিমাণ অবাক হয়েছে। সুলতান নীলকে গডফাদার বলে সম্বোধন করছে, নিজে কানে না শুনলে কেউ কল্পনাই করতে পারত না। আদ্রিতাও শকড। আক্তারের কাছে নিজের ভাইয়ের চেয়েও উপরের নীল। তুমি আমাকে একদম গডফাদার বলবে না, তোমার মতো মানুষের গডফাদার হতে আমি চাই না। নীলের মুখে এই কড়া কথাগুলো শুনে সুলতানের শরীর কেঁপে উঠল। ও বুঝতে পারল এইভাবে সদল বলে দোকানে ওর আসাটা নীল একেবারেই পছন্দ করেনি। কিন্তু সুলতানেরও কিছু উপায় ছিল না। মকবুল যে ওর ভাই, মকবুলের কিছু হয়ে গেলে ও নিজের পরিবারকে কি উত্তর দেবে? তাছাড়া ও কিভাবেই বা জানবে স্বয়ং গডফাদার এখানে সমহিমায় উপস্থিত? নীলের এই প্রতিক্রিয়া শুনে সুলতান চট করে মকবুলের দিকে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে ওর গালে ঠাস ঠাস করে চড় মেরে বলতে লাগলো, শিগগির গডফাদারের কাছে ক্ষমা চা। তুই জানিস তুই আজ কি করেছিস? তোর লজ্জা করে না? যা গিয়ে পায়ে পড় হতভাগা। বলেই সুলতান মকবুলকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে নীলের পায়ের সামনে গিয়ে ফেলল। মকবুল কোনো প্রশ্ন না করে আগে পিছু না বুঝে নীলের কাছে হাত জোড় করে বলল, গডফাদার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। নীল মকবুলের দিকে ফিরেও তাকালো না। ও সুলতানের কাছে এসে কড়া ভাষায় বলল, আক্তার ভাই, কোনো সন্দেহ নেই তুমি একজন মস্ত বড় গুন্ডা, কিন্তু কোনো কিছু না জেনেই তুমি তোমার দলবল নিয়ে যেখানে সেখানে চলে যাবে? ছি! আর এই যে তোমার কাজিন। মকবুলের দিকে আঙুল দেখে নির্দেশ করলো নীল। আমাদের কাছে ও নিজের কন্ডিশনস রাখছে, তাও আবার ডিল হয়ে যাওয়ার পর। কোনোদিন বিজনেস করেনি, কোনো এক্সপিরিয়েন্স নেই, কাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা নেই। তুমি সব না জেনেই ওর পরে কথা বলতে এসেছো, এটা কি তোমার মতো লোকের উচিত হলো? গডফাদার আমাকে মাফ করে দিন, এখানে আসার আগে অবশ্যই সব দিকটা বিচার করে বোঝা উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে, এটা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং গডফাদার। সুলতান ভাইয়ের গলা শুনে মনে হলো এবার ও নীলের সামনে হয়তো কেঁদেই ফেলবে। নীল আরো গলার জোর বাড়াল, সামান্য? এটা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং?